আমি নিজ থেকে সীমান্তে পুশিন নিয়ে কোনো কথা বলিনি, আমি একটা প্রশ্ন রেসপন্ড করেছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আমাকে প্রশ্নটা করা হয়েছিল এই যে পুশিন হচ্ছে, এটা কি বাংলাদেশকে চাপে ফেলার জন্য হচ্ছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। মাই অ্যান্সার ওয়াজ পুশিন হচ্ছে, আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না, আমি স্টিল মনে করি না। এবং সেটা আমার ব্যাখ্যা ছিল, এটা তাদের পশ্চিমবঙ্গের একটা রাজনীতি আছে, তারা সেটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এনেছেন, সেটা পার্ট হিসাবে করেছেন। কেউ কেউ দেখানোর চেষ্টা করলেন বিএসএফ তো ভারতের কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে কি কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ নেই? রাজ্য সরকার যখন এই কাজগুলো করে বিএসএফ কে সেটা পার্ট হিসেবে কাজ করতে হয়। কিন্তু আমি আবারও বলেছি তখনও এখনো বলছি, চাপ তৈরি করা হবে ব্যাপারটা এমন না। আমরা আমাদের যাবতীয় কর্মসূচির এক ধরনের কেন্দ্র দেখি যে আমরা যেখানে আছে সেখানেই করার প্রবণতা, এটা ফ্যাক্ট। যেখানে অনেক সুবিধা আছে এখানে কাজটা করা সহজ হয়। ধরুন নজরুল বর্ষ উপলক্ষে যদি আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, এটা স্বাভাবিক। যে উপজেলাগুলোতে অবকাঠামো বেটার আছে, যে উপজেলাগুলোতে এই সংক্রান্ত শিল্পী বেশি আছে, সেখানে করা সহজ। কিন্তু এই সহজ কাজটা আমরা সাধারণত করি। আমি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছি, আমি এই মিটিংটায় বসে আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি এই যে ৭৪টা আমরা উপজেলার কথা ভাবছি, যেগুলোকে আমরা তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রে অবকাঠামো বা সাংস্কৃতিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়া মনে করছি, আমরা সেগুলোকেই সিলেক্ট করেছি। ফলে যেটা দাঁড়াবে, এই কর্মকাণ্ড ওই যে উপজেলাগুলোকে সামনে নিয়ে আসবে। এছাড়াও নজরুলের জীবন, সাহিত্য, সঙ্গীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা, শিশুদের জন্য প্রতিযোগিতা, নাট্যোৎসব, এরকম অনেক কিছু হবে। তো পুরো বছর ধরে এই কাজটা চলবে এবং যেটা শেষ হবে আগামী নজরুল জয়ন্তীর সাথে প্রয়োজনীয় পোস্টার, লোগো যা যা আছে সবকিছু ঠিকঠাক মতো হবে। এখানে লেখা নেই, কিন্তু আমি এটা একটু বলি। আজ এবং আগামীকাল দুটো শিল্পকলা একাডেমির আয়োজনে দুটো কাজ চলছে। যেহেতু আমি মন্ত্রণালয়ে আছি সেই কারণে এই জিনিসটা আমি জানি। যাত্রা এবং সার্কাসকে পুনরুজ্জীবনের চেষ্টাই সরকার করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে। এই 2 দিন সারা দেশে বিভিন্ন যাত্রার দলকে ডাকা হয়েছে সেমিনারের জন্য। তারা তাদের মত বিনিময় করবেন কিভাবে আমরা সুস্থ যাত্রা, মানে এই যাত্রা এবং সার্কাসের সাথে কিছু বিনোদন এক অর্থে জড়িত হয়েছে, যেগুলো আসলে আমাদের সমাজ খুব সহজ বা স্বাভাবিকভাবে দেখে না, সমাজ খুব পারমিট করে না। এগুলোর বাইরে এনে যাত্রা এবং সার্কাসকে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় ভালোভাবে, সেই চেষ্টা হবে। 2 দিন যাবৎ সারা দেশ থেকে বিভিন্ন দল আসছে, তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে দেখবেন যে এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে ডেভেলপমেন্ট, সেটা এই এলাকার উন্নয়নের জন্য নিশ্চয়ই খুব ভালো কিছু করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আমরা এটাকে অনেকে সহজ ভাষায় ফ্ল্যাগশিপ প্রকল্প বলি, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই বাজেটে আমরা 40 লক্ষের বেশি যেহেতু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সিলেকশন গুলো যাতে ঠিকঠাক মতো হয়। আমরা ফ্যামিলি কার্ড একসময় কিন্তু সবার কাছে পৌঁছবে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এটা এমন না যে সিলেক্টেড কিছু, এটা সবার কাছে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অনেক পরিবারই হয়তো এই টাকাটা গ্রহণ করবেন না, যাদের সামর্থ্যবান পরিবার আছে, যাতে রাষ্ট্র অন্যভাবে ব্যবহার করতে পারে। কিন্তু যখন আমরা শুরু করছি তখন আমরা প্রায়োরিটি দিতে চাইছি যাদের এই প্রয়োজনটা অনেক বেশি, মানে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য। সেই জন্য এটা সিলেকশনটা অন্তত প্রথম দিকে খুব ইম্পর্টেন্ট, সেই চেষ্টা তারা করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাইক্লোন সেন্টার তৈরি করা হচ্ছে নতুন বেশ কিছু। তার চাইতে একটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে ডিজিএস, যেটা ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায় 10 কেজি করে চাল দেওয়া হতো, এখন 15 কেজি, মানে 50% ইনক্রিজ করা হয়েছে। ইটস আ ভেরি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। আমি রিপিট করছি, কথাটা বারবার বলা হবে এবং বারবার বলেই যাব। সেটা হচ্ছে আমাদের সরকার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ, সবচেয়ে সংকটে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় করবে। ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিসিএল এর জন্য এখানে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। বেশ কিছু টেকনিক্যাল ইস্যুস আছে। আমরা টেসিস, টেলিকম ইলেকট্রিক পণ্য সংযোজনের জন্য র ম্যাটেরিয়াল সোর্সিং এর প্রক্রিয়া শুরু হয়েছে। মানে আমরা দেশের শিল্পায়নকে যেহেতু এনকারেজ করতে চাই, তারা সেই কাজটা করবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো জাতীয় নির্বাহী যে কমিটি আছে, 2266 কোটি 41 লক্ষ টাকা ব্যয় করে অনেকগুলো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প আছে, আপনারা সেগুলো একটু বিস্তারিত দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, কক্সবাজার, খেপুপাড়া
এবং মৌলভীবাজার আবহাওয়ার রেডার ব্যবস্থার আধুনিকীকরণ, মানে এটার মাধ্যমে আসলে যেটা হবে আহ আমাদের পূর্ববর্তী যে ঝড়, বজ্রপাত, ভারী বর্ষণ, ঘূর্ণিঝড়, এই ব্যাপারে পূর্বাভাস দেওয়াটা সহজ হবে। আমরা আগে একদিন জানিয়েছিলাম আমাদের সামরিক বাহিনীর উন্নয়নের জন্য এবং কমব্যাট রেডিনেসের জন্য সরকার তার সবকিছু করবে। আপাতত এই পর্যন্ত তথ্য। এবার আপনাদের প্রশ্ন আমি নিতে চাইছি। প্রশ্নে যাবার আগে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেই উপদেষ্টা হিসেবে আপনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন যেটি ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কি ঘটেছিল সেটা একটু আমাদের বলবেন এবং একই সাথে রাষ্ট্র এর কোনো প্রতিবাদ জানাবেন। একটু প্রশ্ন আছে। আপনি এর আগের দিন খুশির প্রসঙ্গে বলছিলেন যে আমি একটা প্রশ্ন করেছি। আচ্ছা সম্পূর্ণ, আচ্ছা করে রাখুন, আমি একটা আপনি বলেছিলেন যে বাংলাদেশকে ভারত কোনো চাপে ফেলতে চায় না। আমি কি বলেছি আমি আবার বলবো। আমি শেষ করি, আমার প্রশ্ন শেষ হয়। আপনার এই যে চলে আসা বা সেই সম্মেলনে অংশ নেওয়া ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন অস্থিরতার মধ্যে ফেলছে। আচ্ছা আমি আসছি। আমি আগের ব্রিফিং এর মানে এই ব্রিফিংটা আমার থাকার কথা ছিল না, আমার আজও ভারতেই থাকার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে হিয়ার। আচ্ছা আমি আগেরটা একটু ক্ল্যারিফাই করি, আমাদের অনেকেই খুবই মিসকোট করেন। আমি নিজ থেকে সীমান্তে পুশিন নিয়ে কোনো কথা বলিনি, আমি একটা প্রশ্ন রেসপন্ড করেছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আমাকে প্রশ্নটা করা হয়েছিল এই যে পুশিন হচ্ছে, এটা কি বাংলাদেশকে চাপে ফেলার জন্য হচ্ছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। মাই অ্যান্সার ওয়াজ পুশিন হচ্ছে, আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না, আমি স্টিল মনে করি না। এবং সেটা আমার ব্যাখ্যা ছিল, এটা তাদের পশ্চিমবঙ্গের একটা রাজনীতি আছে, তারা সেটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এনেছেন, সেটার পার্ট হিসাবে করেছেন। কেউ কেউ দেখানোর চেষ্টা করলেন বিএসএফ তো ভারতের কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে কি কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ নেই? রাজ্য সরকার যখন এই কাজগুলো করে বিএসএফ কে সেটা পার্ট হিসেবে কাজ করতে হয়। কিন্তু আমি আবারও বলেছি তখনও এখনো বলছি, চাপ তৈরি করা হবে ব্যাপারটা এমন না। আচ্ছা এবার গতকালের এই প্রশ্নটা আসলে আসবেই, আমি জানতাম কি ঘটেছে বিস্তারিত। আসলে আমি সোফার পত্র পত্রিকায় যা যা দেখছেন, নানান সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিডিয়াতে যা যা এসছে, আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। আমি আমার জায়গা থেকে অল্প একটা কথা বলি, আর ওই প্রশ্নটা করবো যে এটা নতুন চাপ তৈরি করবে কিনা সেটা যাব। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসাবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কারণ আমি আমার ব্যক্তিগত কথাটা আগে বলি, আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে খুব পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার, সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা, এটা আমরা না হয়ে অন্য কোনো দল হতে পারতো। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয় তার পেছনে জনগণের ম্যান্ডেট থাকে, সেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় সেটা মাথায় রেখেই চলতে হয়, একই সাথে অন্যদেরকেও সেই জিনিসটা কগনিজেন্সে নিতে হয়। সেই কারণে আসলে কাজটা করা, এবং বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে সবার আগে বাংলাদেশ। মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এখন সেই প্রশ্নটার জবাব দেই যে এটা চাপ তৈরি করবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। আমাকে যদি বলেন, আমি অলরেডি বলেছি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। এটা আমি মনে করি আমাদের জায়গা থেকে এর পরবর্তীতে যা যা হচ্ছে, এখন আমরা আর কি করবো না করবো সেই ব্যাপারে আমি আসলে বলবো না, বলছি না, কারণ এটা আপনারা অলরেডি দেখেছেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন, পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করছেন। এটা তারা আসলে বলবেন এই সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আমি যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম, আমি একটা কথা খুব বলতাম, সেটা আবারও একটু বলতে চাই। আমরা যেহেতু ছোট দেশ, শক্তিতে সাইজে তুলনামূলকভাবে, আমাদেরকে একটা কথা সবসময় বলা হতো, বন্ধু পাল্টানো যায়, এটা ফরেন পলিসির ক্ষেত্রে খুবই বলা হয়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, এটা সত্য কথা। কিন্তু এই কথাটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্য, তাই না? তারা চাইলেও আমাদেরকে পাল্টাতে পারছেন না, আমরা তার প্রতিবেশী হিসেবে থেকেই যাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের সরকার এই ব্যাপারটা বুঝবেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটাকে আসলে আমি মনে করি যে এক ধরনের বার্তা, পজিটিভ বার্তা হিসেবেই নেওয়া দরকার, যে বাংলাদেশের সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, যে তা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, বিদ্রোহী প্রার্থী না থাকলে এটা আরো কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো মানে তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। আচ্ছা, আসছে, হ্যাঁ, পাসপোর্টের ব্যাপারে জি। এক একটা পত্রিকাতে আপনার ব্যাপারে এক এক ধরনের অ্যাকাউন্ট আসছে। আমি আপনার মুখ থেকে আপনার অ্যাকাউন্টটা শুনতে চাই, আসলে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে? আমি খুব বিস্তারিত বলছি না, আমি আবারও বলছি, শুরুতেই বলেছি যে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন এটা দুটো দেশের, এটা অভ্যন্তরীণ একটা ইস্যু হলে ব্যাপার ছিল, যেহেতু দু দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু আচ্ছা নেব করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট অ্যাট অল এ রিজন। কেউ বলছেন এই কূটনৈতিক, মানে আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ উইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি চাইলে, কিন্তু এটা আমাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। এবং কেউ বলার চেষ্টা করছেন যে পাসপোর্ট কারণ ছিল না, অন্য কারণ ছিল, এগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। আচ্ছা, কি হয়েছিল আমি যা দেখেছি, আমি আমার কথাটুকু অল্প 2-3টা বাক্যে বলি। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা, গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব, সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে, তারা তাদের সোর্স থেকে তাদের খবর দিয়েছেন। কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে টু মাচ, আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে, সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনারা সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না, আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল, তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম, তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে, তারা এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা
প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে, হ্যাঁ, অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন, এটা ফ্যাক্ট। এটা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে ওভাবেই এসছে, কারণ ওখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিলেন, তারা একটা পর্যায়ে চেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ আমি আমার জায়গা থেকে মনে হয়েছে দেয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব, এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই এটা ওভাবেই করা হয়েছে। আমি যা দেখেছি, আমি আমার দিক থেকে, আমি তার ভেতরে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। মানে উপদেষ্টা গুরুত্বপূর্ণ, যেহেতু বিভিন্ন মিডিয়ার রেফারেন্সে বলছেন যেগুলো না লিখতে ঠিক আছে, আপনি যেহেতু সরাসরি কথা বলছেন, আপনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সেই জায়গা থেকে আপনার রাষ্ট্রের থেকে জানা দরকার, বা আমি জানতে চাই যে হাই কমিশনার আপনাকে কোথায় রিসিভ করেছিল, ইমিগ্রেশন ডেস্কে হাই কমিশনার নিজে ছিলেন কিনা, যদি থেকে থাকেন প্রথম মিনিট থেকেই তারা জানতো কিনা যে আপনি প্রধানমন্ত্রী। জি, আচ্ছা, এই প্রশ্নটার জবাব দেই। জি, এবং মানে তারা যে ধরনের আচরণ করেছে, কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ, বিভিন্ন জিনিস মিডিয়াতে এসছে, সেইগুলো কেমন ছিল? আচ্ছা, হাই কমিশনার আমাকে ব্রোডিং ব্রিজের মানে গোড়া থেকেই নিয়ে আসছেন, বুথে ছিলেন, উনি ওনার পরিচয় দিয়েছেন, আমার পরিচয় দিয়েছেন, তারা প্রথম থেকে জানেন, মানে ওখানে যারা অফিসিয়াল ছিলেন আমি কে। হাই কমিশনার বলেছি, মানে প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে কলম্বোর যে প্লেন সেটা তুলে দিয়ে বাড়িতে গেছেন। ওখানে আরেকজন অফিসিয়াল ছিলেন, হাই কমিশনারকে আমি বলছি যে আপনি চলে যান, উনি আমাকে তুলে দিলেই হবে। কিন্তু না, উনি করেছেন। শুধু সেটা না, আমি যখন শ্রীলঙ্কায় 3.5 ঘন্টা ছিলাম, আমি বারণ করেছি, কিন্তু আমাদের শ্রীলঙ্কার হাই কমিশনার যিনি আছেন তিনিও এয়ারপোর্টে প্রেজেন্ট ছিলেন। সো আমি আমাদের অফিসিয়ালদের আন্তরিকতা, বিশেষ করে দিল্লিতে হাই কমিশনার বুথে শুধু না, উনি প্রতিটা মুহূর্তে, এমনকি আমি কিভাবে দেশে ফিরবো, কারণ আমি চাইনি ইমিগ্রেশনের সিলটা দিতে, যে আমি ওখানে প্রবেশ করি নাই, এটার একটা সাইন থাকা দরকার। এই কারণে আমার কিন্তু ফেরাটা জটিল হয়েছে, না হলে এটা সহজ হতে পারতো। কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি এই সিলটা এবার নেব না। মানে আমি নেওয়া মানেই তো হচ্ছে আমি ইমিগ্রেশন ক্রস করেছি, এন্টার্ড ইন্ডিয়া, এবং ডিসাইড করেছি। তো ওই কারণে যাবত ব্যবস্থাপনার প্রয়োজন সেটা শেষ পর্যন্ত ইনফ্যাক্ট হাই কমিশনারই করেছেন। আর আমাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি আসলে। ডিল করছিলেন হাই কমিশনার, আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমি বসেছিলাম, মূলত খুব বেশি কিছু জানানো হচ্ছিল না, খুব বেশি যে মানে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু ছিল না, এবং নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে না, একদম একদম ভুল কথা এগুলো। জি, পরবর্তীতে আবার আপনি দেশটিতে যদি ভ্রমণের আহ্বান তারা জানানো হয় বা জানায় বা রাষ্ট্রীয় প্রতিনিধি দেশটিতে যাবেন কি? নিশ্চয়ই যাব। আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড রেশনালি, কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে, এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই, আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি, ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে, শুধু সেটা না, আপনারা জানেন গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে। আমাদের সেই পানি চুক্তি রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে, আমাদের পানি, আমাদের অভিন্ন আরো টোটাল 53টা নদী আছে, আমাদের সাথে তো আমাদের রাইট আছে। আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে, এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। আমি এটা স্পষ্টভাবে জানিয়ে দিই, আমার সাথে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে চাই ভারত তার এই মানসিকতা নিয়ে আমাদের সাথে আসবেন, যে একটা গণতান্ত্রিক সরকারের সাথে, ইনফ্যাক্ট ইন্টারিম সরকারের সময় তারা অনেকবার এই কথাবার্তা বলেছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে তারা, নতুন সরকার যেটা আসবে, যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। আমি আশা করি তারা সেটা এগিয়ে যাবেন, এবং আমি যদি কোথাও কোনোভাবে
রোল প্লে করার সুযোগ পাই, ইনভিটেশন পাই, নিশ্চয়ই ভারতে যাবো। আবারও বলছি, ব্যক্তি জাহিদ ওখানে কিছু করে নাই, আসলে আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই নাই। আমি দেখেছি যে রাষ্ট্রের একটা সরকারের একটা পজিশনের একজন মানুষের সাথে এই আচরণ হচ্ছে, সেই কারণে আসলে ওটা করেছি। সেই জন্য এটা ধরে রাখা কিছু নেই। উপদেষ্টা জাহিদুর রহমানের ছিল নাকি সরকারের ছিল? প্রাথমিকভাবে আমার ছিল, তারপর আমি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রাথমিক সিদ্ধান্ত আমার, কারণ পরিস্থিতি আমি দেখেছি। আপনি চলে আসার পরে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে কিনা? আমি জানি না। ইনফ্যাক্ট ভারত সরকারের সাথে এই মুহূর্তে যোগাযোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন, যাবতীয় যা যা হচ্ছে সব তাদের মধ্যে। এই জন্য বলছি, এটা যেহেতু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, কি করণীয়, কি হবে, কি হচ্ছে, এটা তারাই বেটার জানবে। আপনার এক ধরনের একটি যেমন ছিল, আমরা দেখেছি যে নির্বাচনের আগে আপনি একটি সিজন করে সিঙ্গের সময় ভারত নিয়ে কথা বলেছেন, সেদিন একটি প্রতিক্রিয়া বা আমি জানি না। আমি ভারতীয় পত্রিকায় এই ধরনের কথা দেখছি, ভারতীয় পত্রিকায়, ভারতীয় অনেকগুলো মিডিয়া কভার করেছে এটা, এই ধরনের কথা দেখছি, কিন্তু আমি জানি না। আমি আবারও বলছি, আমাকে বলা হয় না। যেহেতু আমাকে বলা হয়নি, যেহেতু হাই কমিশনারকে বলা হয়নি, আমি অফিসিয়ালি এটা বলতে পারি না। কিন্তু দেরি হচ্ছিল, আমি যা দেখেছি আমার দেরি হচ্ছে। আমার 2 ঘন্টা লাগার কথা ছিল না, আমার একটা সমস্যা হচ্ছে, এটাও আমাকে বলা হয়েছে, আমাকে অপেক্ষা করতে হবে।